নমস্কার। গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের কাছে আমার আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প অপচয়। বিলু কাকা কেন বাসা বদল করলেন আমি আগে জানতাম না। আর 5 জনের মতো আমিও আশ্চর্য হয়ে গিয়েছিলাম ভবানীপুরের অমন খাসা বাসাটা ছেড়ে দিয়ে তিনি বেহালায় গিয়ে উঠেছেন শুনে। ভবানীপুরের বাসায় ওর কোনো অসুবিধে তো শুনিনি কোনো দিন। দিব্যি বড় বড় ঘরওয়ালা আলো হাওয়াদার বাড়ি, হবে না কেন? প্রাক যুদ্ধ আমলে ভাড়া নেওয়া যে। আমরা তো বলতে গেলে জ্ঞান থেকেই দেখছি বিলু কাকার ওই বাসা। তবে কি নতুনের প্রলোভনে? ভাবলাম একদিন গিয়ে দেখেই আসা যাক কেমন বাসা পেয়েছেন বিলু কাকা। বেরোলাম একদিন রবিবারের সকালে। ওরে বাবা, সে কি এখানে? যাচ্ছি তো যাচ্ছি, আত্মীয় বন্ধুর আর একদিন এসে 2 দিন আসতে বাসনা হবে না। ভেবেছিলাম বাসাটা বোধহয় খুব জোরদার জমকালো একখানা বাগিয়েছেন। ও হরি, সেসবও কিচ্ছু না। নতুন বাড়ি বটে, কিন্তু নেহাত সাদাসিধে মাঝারি। বরং ঘরগুলো আগের বাড়ির চাইতে অনেক ছোট ছোট। হবেই তো ছোট, যুদ্ধোত্তর কালে তৈরি বাড়ি যে। মানুষের মন যে ক্রমশই কত ছোট হয়ে যাচ্ছে তার প্রমাণ তার ঘরের মাপ। শুধু যে পয়সার হাত ছোট হয়ে যাচ্ছে বলেই ঘরও হাতে বহরে ছোট হয়ে যাচ্ছে লোকের, তাই বা বলি কি করে? টাকার যার অভাব নেই, টাকায় যার দরকার নেই, ব্যাংকে যার টাকা ধরছে না, সেও যে বাড়ি বানাতে বসে দরাজ দরাজ ঘর দালানের কথা ভাবতে পারছে না। জমিটা কেটে কুটে কখানা পায়রার খোপ বানাতে পারলে ঘর ভাড়াটে বসানো যাবে তারই অঙ্ক কষছে। তা ক্রমশ সবই মানিয়ে নিচ্ছে মানুষ, ওর মধ্যেই কুলিয়ে গুছিয়ে নিতে শিখছে। মনের মাপে ঘর পেয়ে বরং স্বাচ্ছন্দ্যই বোধ করছে। দরাজ দর দালানের বাহুল্য বিস্তৃতি সহ্য করবারই ক্ষমতা আর থাকছে না মানুষের। তবু অবাক না হয়ে পারলাম না। ভাড়া শুনে অবাক হলাম। বলি, ব্যাপার কি বিলু কাকা? হঠাৎ অমন বাসাটা ছেড়ে দিয়ে এই ধাপধারা গোবিন্দপুরে এসে এরকম অগ্নিমূল্যে? হঠাৎ নয় টুনু, হঠাৎ নয়। বিলু কাকা এদিক ওদিক তাকিয়ে গলা খাটো করে বলেন, তোদের খুড়ি এদিকে নেই তো? বলছি হঠাৎ নয় টুনু, অনেক দিনের ধুমায়িত বন্যি, অনেক দিনের পুঞ্জীভূত বেদনা, অনেক দিনের চাপা রাগের যন্ত্রণা থেকেই এই অগ্নিকাণ্ডের উদ্ভব। পুরনো পাড়া ছাড়তে কি আমার কষ্ট হয়নি? হয়েছে। মাস মাস এতগুলো টাকা বাড়তি খরচা করতে কি কষ্ট হচ্ছে না? হচ্ছে। তবুও বেঁচেছি, বুঝলি টুনু? ও পাড়া ছেড়ে এই গোবিন্দপুরে এসে বেঁচেছি। শুধু অসুবিধার মধ্যে তোদের বিলু খুড়ি পুরোপুরি নন কোঅপারেশন চালাচ্ছে। সে কি? আর বলিস কেন, আমি নাকি ইচ্ছে করে ওকে বনবাসে নিয়ে এসেছি, গারদে পুড়েছি, আরও অনেক সব অভিযোগ। কিন্তু খুড়িমার যদি এত অমত, এলে কেন এখানে? এলাম কেন? বিলু কাকা উদ্দীপ্ত স্বরে বলেন। এলাম কেন? দেখছো, তাকিয়ে দেখছো আমার এই বইয়ের আলমারিগুলি? দেখছো ওর মধ্যেই ওই সাজানো গোছানো বইগুলি? ওই ওদের জন্যেই। ওদের রক্ষা করতেই পাড়া ছাড়তে হয়েছে আমাকে। জানি বইয়ের শখ বিলু কাকার চিরদিনের। ওর ওই মাঝারি আয়ের মধ্যে থেকেই বই কিনে কিনে জমিয়ে ফেলেছেন প্রচুর। এক লাইব্রেরি বই। এই নতুন বাসায় সবচেয়ে যে ঘরখানা ভালো আর বড়, সেইখানেই বিলু কাকা বই রাখতে নিয়েছেন। এসব তো বুঝলুম, কিন্তু পাড়া ছেড়ে বাসা বদলানোর অর্থ কি? কি হচ্ছিল ও বাড়িতে? ওই আরশোলা, ইঁদুর? ওসব কিচ্ছু না, বুঝলে টুনু, ওসব কিচ্ছু না। বিলু কাকা আরও উদ্দীপ্ত স্বরে বলে ওঠেন। স্রেফ মানুষ।
মানুষের হাত থেকে রক্ষা করতে। মানুষের হাত থেকে? তবে না তো কি, ওই তোমার খুড়ির অনুগত, অনুরক্ত আর অনুচরদের হাত থেকে রক্ষা করতে। পাড়া শুদ্ধ, দেশ শুদ্ধ সমস্ত মহিলা তোদের খুড়ির বান্ধবী, আর সমগ্র ছেলে মেয়ে ওনার বোনপো বোনঝি, বুঝলি? কারুর কাছেই নাকি উনি মুখ এড়াতে পারেন না, সবাইকে উনি বই সাপ্লাই করবেন। ভেবে দেখ টুনু, এইসব বই আমার বুকের হাড়, আমার গায়ের রক্ত, আর উনি কি না। কি আমার নামে রামায়ণ গাওয়ানো হচ্ছে তো? বলতে বলতে বিলু খুড়ি ঘরে ঢুকলেন আমার জন্যে চা জল খাবার হাতে করে। ঠক করে টেবিলে নামিয়ে দিয়ে বললেন, ঢের ঢের লোক দেখেছি টুনু, তোমার এই কাকাটির মতন লোক আর দেখলাম না ত্রিভুবনে। আজন্ম শুনে আসছি, ধনবানে কেনে বই, জ্ঞানবানে পড়ে। আর উনি কিনা কাউকে একখানা বই পড়তে দিয়েছি তো একেবারে বুক ফেটে। কথা শেষ করতে দিলেন না বিলু কাকা, হাত তুলে বলে উঠলেন, থামো থামো, একে একে কাটান করতে দাও। প্রথম নম্বর, ধনবান আমি তা নই, গরিব বেচারা আমি, নেহাত শখের দায়েই। দ্বিতীয় নম্বর, জ্ঞানবান। তোমার ওই বান্ধবী আর বোনপো বঞ্চির দলকে যদি জ্ঞানবান বলতে হয় তো মুখ্যু কাকে বলে তা তো আমার জানা নেই। মুখ্যু? এবার থামলেন খুড়ি, মুখ লাল করে সেই মুখ ঝামটা দিয়ে বলে উঠলেন, সব্বাই তারা মুখ্যু? আলবাত। বিলু কাকা চেঁচিয়ে ওঠেন, যারা বইয়ের যত্ন জানে না, বই ছেড়ে ময়লা করে, পাতা মোড়ে, হারায়, পরের বই নিয়ে ফেরত দিতে ভুলে যায়, তারা শুধু মুখ্যু নয়, গোমুখ্যু, গণ্ডমুখ্যু, আকাট মুখ্যু। বিলু খুড়ির মুখ আরও লাল হলো। বই নিয়ে ফেরত দিতে ভুলে যায়? কত বই তোমার হারিয়েছে? অন্ততপক্ষে 30-40 খানা। এই 1000খানা বইয়ের মধ্যে 30-40 বই বুঝি খুব বেশি হলো? হলো কি না হলো সে আর বুঝবে কোথা থেকে? মুখ্যদের সঙ্গে মিশে মিশে তুমিও তো গোল্লায় গেছো। আমার উপস্থিতি সম্পূর্ণ বিস্মিত হয়ে ওরা পরস্পর বাক্যবাণ বর্ষণ করতে থাকেন। নিজেকে নিতান্ত বিপন্ন মনে না করে পারি না। দাম্পত্য কলহের দর্শক হওয়ার মতো বিড়ম্বনা জগতে আর কি আছে? ব্যস্ত হয়ে বলি, আচ্ছা বিলু কাকা, আজ তাহলে উঠি, আবার আসবো একদিন। বিলু খুড়ি হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলে ওঠেন, আর তুমি এসেছো টুনু, কেন আসে না বুঝলে? এই এতদিন এসেছি, কিন্তু কেউ একবার উঁকিও মারেনি। এই তুমি এলে তাই একটা চেনা মুখ দেখলাম। ওখানে আমার বোনের বাড়িটা কাছে ছিল, ভাইজির শ্বশুর বাড়ি কাছে ছিল, কত যাওয়া আসা ছিল। ছিল বলেই তো বিপদ ছিল। বিলু কাকা গাঁক গাঁক করে ওঠেন, তারা এলে একেবারে আলমারির কপাট 2 হাত করে ধরে না দিলে হতো না যে। কতদিন বলেছি, দেখো কেউ বই চাইলে বলো আলমারির চাবি হারিয়ে গেছে। তা বলতে পারবেন না, মান খাটো হবে। না, তা হবে কেন? খুব মুখোজ্জ্বল হবে। আলমারির চাবি হারিয়ে গেছে, আলমারির চাবি কর্তা পকেটে করে নিয়ে অফিসে গেছেন, এসব কথার মানে জানে না লোকে, কেমন? বেশ তো, জানলেই তো ভালো। বিলু কাকা বলেন, বুঝে গিয়ে আর চাইবে না। শুধু বই চাইবে না নয়, বিলু খুড়িমা পুরোপুরি কেঁদে ফেলে বলেন, তোমার বাড়িতেও আর জন্মে আসতে চাইবে না। বেশ তো, তাই হয়েছে, যা চেয়েছো তাই হয়েছে। আর আসছে কেউ, তোমার কি? তুমি তো তোমার বই ধুয়ে ধুয়ে জল খেও, আমি এই বনবাসে পড়ে থাকি। কি যে বলি ভেবে না পেয়ে বলি, তা সত্যি বিলু কাকা, খুড়িমার একটু কষ্ট হচ্ছে। কষ্ট মানে? বিলু কাকা সহানুভূতির হাওয়াটুকু পর্যন্ত নস্যাৎ করে দেন। নিজে পারে না বসে বসে বই পড়তে? এই যে বইয়ের পর্বত, কখানাও নিজে পড়েছে বলুক? এই তো এবার আবার রবীন্দ্র রচনাবলী আসছে, সারা জীবনে পড়ে শেষ করতে পারবে সেই বই? সেসব ইচ্ছে নেই, খালি প্যান প্যানানি। আমার আড্ডা গেল, আমার লোকসমাজ গেল, আমার সমিতি গেল। সাধে কি আর বলছি মুখ্যু?
আর বসে থাকা সম্ভব নয়, উঠে পড়ি। বেলু কাকা দরজা পর্যন্ত এসে বলেন, আসিস মাঝে মাঝে, এই তোকেই আমি একটু ভালোবাসি, তোর আসার মধ্যে কোনো স্বার্থগন্ধ নেই। বুকটা ধড়াস করে উঠল। যদিও বিলু কাকার বই সম্পর্কে সমস্ত অনুযোগ অভিযোগ শুনলাম, তবুও মিথ্যে বলব না। রবীন্দ্র রচনাবলীর সংবাদটা মনটাকে আলোড়িত করে তুলেছিল। ভাবছিলাম, আমি তো বই নিয়ে ছিঁড়বও না আর হারাবও না, নিয়ে ফেরত দিতেও ভুলে যাব না। আমি চাইলে কি আর বিলু কাকা আপত্তি করবেন? তা বোধহয় করবেন না, প্রসন্ন মনেই দেবেন। জন্মে কখনো কোনো বই চাই না তো। কিন্তু বিলু কাকার শেষ কথাটায় সে আশা নির্মূল হলো। তারপর কতদিন যেন কেটে গেছে। কি একটা দরকারে বিলু কাকার অফিসে এসে শুনি উনি কিছুদিন থেকে ছুটিতে আছেন, অসুস্থ। তাই তো খবর নেওয়া উচিত। আবার গেলাম, দেখি ওর বইয়ের ঘরেই শুয়ে আছেন। আমাকে দেখে যেন হাতে চাঁদ পেলেন। তুই এসেছিস টুনু? ওহ, চেনা মুখ না দেখে দেখে প্রাণটা যেন খাবি খাচ্ছিল কদিন। ছুটিতে আছি জানিস তো। জানলাম তোমার অফিসে গিয়ে। অফিসে গিয়েছিলি? দেখছি তুই আমাকে সত্যি ভালোবাসিস। কেন, আর কেউ আসেনি নাকি? বিলু কাকা একটু থেমে বলেন, একেবারে আসে না বললে ভুল হবে। এসেছিল, আমার শালি আর শালার মেয়ে এসেছিল একদিন। পুরনো পাড়া থেকে তোদের খুড়ির বান্ধবীরাও কেউ কেউ, পাতানো বোনপুরাও কজন এসেছিল। কিন্তু কেন জানিস? বিলু কাকা চেঁচিয়ে ওঠেন, ওই বই, আর কি কি নতুন বই কিনেছি তাই খোঁজ নিতে। একেবারে মুটে করে নিয়ে যেতে চায় বুঝলি। বলে 2-4খানা নিয়ে গেলে এত দূর আসার মজুরি পোষাবে না। আমিও তেমনি এক ধার থেকে সবাইকে বলে দিয়েছি, হবে না, বই টই নিয়ে যাওয়া হবে না। ব্যাস, কাঠ কয়লার মতো মুখ করে চলে গেছে, আর আসেনি কেউ। আর সেই অবধি তোদের খুড়িও আমার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছে। শরীর খারাপ হয়ে পড়ে আছি, একটা চেনা মুখ দেখতে পাই না। বিলু কাকার কণ্ঠে ভারী একটা হতাশা। কি বলা যায় সান্ত্বনা দিতে? তাড়াতাড়ি বলে উঠি, তা এই সময় তো তোমার সব বইগুলো পড়ে ফেলতে পারো বিলু কাকা। রচনাবলীও কিনেছ দেখছি। তা কিনেছি, বিলু কাকা একটা নিঃশ্বাস ফেলে বলেন। ওর জন্যে একটা নতুন আলমারিও কিনলাম। কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি, কি জানিস টুনু, ওই বইগুলোর জন্যে সবাইকে পর করে দিয়ে আমার কি হলো? এত বই আমি কি সব পড়ে উঠতে পারবো? কতদিনে পড়ব? আর সবচেয়ে যে চিন্তাটা মনকে বেঁধছে, এই অমূল্য সম্পদ শুধু সাজিয়ে সাজিয়ে আলমারি বন্দি করে তুলে রেখে আর একলা ভোগ করে কি এর যথার্থ দাম উঠবে? এটা কি সম্পদের অপচয় নয়? ভাবছি, কদিন ধরেই ভাবছি। এই ঘরেই শুয়ে আছি কিনা তাই তাকিয়ে তাকিয়ে ভাবছি, সমস্ত বই যদি আমি পড়ে ফেলি তাতেই বা কি হলো? একজন পড়লেই কি বইয়ের সার্থকতার শেষ? আমি যদি ফুল গাছ পুঁতে কাউকে সে ফুল তুলতে না দিই, যদি পুকুর কাটিয়ে সে পুকুর কাঁটা বেড়ায় ঘিরে রাখি, কি লাভ হয় গাছ পুঁতে পুকুর কাটিয়ে? সত্যি বটে, আমার বই ময়লা হচ্ছিল, ছিঁড়ে যাচ্ছিল, হারিয়ে যাচ্ছিল। কিন্তু এই যে বইগুলো আমার নিজের পয়সায় কিনেছি, শুধু এই অজুহাতে এই জ্ঞানের ভাণ্ডার থেকে, এই আনন্দের ভাণ্ডার থেকে অনেককে বঞ্চিত করছি। যতদিন এ থেকে যে জ্ঞান, যে আনন্দ ভোগ করতে পারত, তা করতে না দিয়ে একলা ভোগ করতে চাইছি। এতে কি আমি নিজে ময়লা হয়ে গেলাম না? ছিঁড়ে গেলাম না? হারিয়ে গেলাম না?
এত বড় লোকসানটার কথা না ভেবে আমি শুধু স্থূল লোকসানটার কথাই এতদিন ভেবে এসেছি টুনু। বিলু কাকার মুখটা দেখে কেমন মায়া হলো। তাড়াতাড়ি বললাম, কিন্তু বই নষ্ট করাও তো ঠিক নয়। তা নয় সত্যি, কিন্তু ঠিক যে নয় সে শিক্ষা কই? বইকে ভালোবাসতে শিখবার শিক্ষা এখনো আসেনি আমাদের। সে যাক, রচনাবলী থেকে কিছু নিয়ে যাবি টুনু? নিস তো নে। মনটা দুলে উঠল, বুকটা কেমন কেঁপেই উঠল, তবু বলতে পারলাম না দাও। বললাম, থাক না, তাড়াতাড়ি কি? কেন বললাম তা জানি না, লোভ তো খুব হয়েছিল। এতক্ষণ আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প অপচয়। গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি গল্প নিয়ে পরবর্তী ভিডিওতে। ততদিন সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।